প্রেসিডেন্টের ভাইকে খুনের দায়ে অভিযুক্ত লিঙ্কন নামের একটি লোক মাসখানেক পরেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তাকে রাখা হয়েছে অত্যন্ত সিকিউর একটি জেলখানায়। তবুও লিঙ্কনকে উদ্ধার করে জেল থেকে পালানোর মাস্টার প্ল্যান তৈরি করে তারই ছোট ভাই মাইকেল। কি ছিল সেই সাংঘাতিক মাস্টার প্ল্যান? শেষ পর্যন্ত কি তারা জেল থেকে পালাতে সক্ষম হবে? জানতে হলে আসুন শুনে আসি অন্যতম সেরা একটি সিরিজ প্রিজন ব্রেক সিজন 1 এর এক্সপ্লেনেশন। অনেক বুদ্ধি, ক্যালকুলেশন এবং পরিশ্রমের পরে মাইকেল স্কোফিল্ড নামের একজন নিজের পুরো শরীরে একটা ট্যাটু আঁকে। এটা কোনো সাধারণ ট্যাটু না, বরং এটা আমেরিকার অন্যতম সিকিউর জেলখানা ফক্স রিভার স্টেটের ব্লুপ্রিন্ট। ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যার অভিযোগে মাইকেলের বড় ভাই লিঙ্কনকে এই জেলখানাতেই রাখা হয়েছে। কিছুদিনের মধ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু লিঙ্কনের ভাষ্যমতে সে খুন করেনি, তাকে মিথ্যা খুনের দায়ে ফাঁসানো হয়েছে। মাইকেল নিজের ভাইকে বিশ্বাস করে, এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক সে ভাইকে জেলের ভেতর থেকে বের করে আনবে। কিন্তু পুরো প্রশাসন তার ভাইয়ের বিরুদ্ধে, তাই লিগেলি সেটা করা সম্ভব না। এই জন্য সে বিকল্প পথ বেছে নিয়েছে, আর সেটা হলো সে জেলের ভেতর থেকে লিঙ্কনকে নিয়ে পালিয়ে আসবে। সেই কারণে গত কয়েক মাস ধরে সে একটা মাস্টার প্ল্যান বানিয়েছে। সেই প্ল্যানেরই অংশ ছিল তার শরীরের এই ট্যাটু। যেহেতু জেলের ভেতরে কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না, তাই সে নিজের শরীরেই জেলের ব্লুপ্রিন্টটা এঁকে নিয়েছে, যাতে সে এই ব্লুপ্রিন্ট ফলো করে জেল থেকে বের হতে পারে। তো ব্লুপ্রিন্ট আঁকার পরে সে নিজের অফিসে যায় এবং প্ল্যানিংয়ের সব এভিডেন্স নষ্ট করে দেয়। এখন কথা হলো সে জেলের ভেতরে ঢুকবে কিভাবে? এই জন্য সে একটা ব্যাংকে ঢুকে ব্যাংক ডাকাতির ড্রামা করে, ফলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপরে তাকে কোর্টে তোলা হয়। কোর্টে মাইকেলের কেসটা লড়ছিল ভেরোনিকা নামের একজন লয়ার। ভেরোনিকা লিঙ্কনের প্রাক্তন প্রেমিকা। তো ভেরোনিকার মাইকেলের প্ল্যান একদম পছন্দ হচ্ছিল না। সে ধরে নিয়েছিল লিঙ্কনই খুনি। তাই লিঙ্কনকে সেভ করতে গিয়ে মাইকেল নিজের লাইফ নষ্ট করবে, এটা ভেরোনিকা মানতে চাইছিল না। তাই সে মাইকেলকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু মাইকেল নিজের উপরে দোষ চাপিয়ে নেয় এবং আপিল করে যেন তাকে কয়েদি হিসেবে ফক্স রিভার স্টেট পেনিটেনশিয়ারিতে পাঠানো হয়। জাজ মাইকেলের আবেদন মেনে নেয় এবং তাকে 5 বছরের সাজা দিয়ে ফক্স রিভার স্টেটেই পাঠায়। জেলে এসে তাকে প্রথমেই মুখোমুখি হতে হয় ক্যাপ্টেন বেলিকের সাথে। সে অত্যন্ত ভয়ডরহীন, ক্রুয়েল একজন কারারক্ষী। সে প্রথম দেখাতেই মাইকেলকে সাবধান করে দেয়, এখানে যেন সে কোনো রকম হাঙ্কিপাঙ্কি করার চেষ্টা না করে। তো সেলে যাবার পরে সে আরেকটা নির্মম দৃশ্যের সাক্ষী হয়। একজন কয়েদি পুলিশের সাথে হাঁটছিল। আচমকা আরেকজন কয়েদি তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এটা দেখে মাইকেল বুঝতে পারে এখানে কারো জীবনের নিরাপত্তা নেই। যাই হোক, পরের দিন সকালে মাইকেলের সেলমেট ফার্নান্দো তাকে জেলের ভেতরের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিল। কোন এলাকা কাদের দখলে, কোথায় গার্ডেরা ওত পেতে আছে, কোথায় কি আছে, এগুলি আর কি। সে ডিভি কুপার নামের একজনকেও দেখায় যে 30 বছর আগে একটা বিমান হাইজ্যাক করেছিল। এরপরে প্যারাসুটের মাধ্যমে সে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে বিমান থেকে লাফ দেয়। তারা কথা বলছিল। এই সময় দুজন ইয়াং ছেলে সেখানে আসে। ফার্নান্দো বলে এরা হলো হোলসেল, এখানে যার যে জিনিস দরকার এরা সেই জিনিস ম্যানেজ করে দিতে পারে। ফার্নান্দো তাদের সাথে কথা বলছিল। মাইকেল তখন চারিদিকে এক নজর দেখে নিয়ে তার কাছে থাকা একটা বই ম্যানহোলের ওপরে ফেলে দেয়। এরপর সে সবার অলক্ষ্যে বইটা ম্যানহোলের ঢাকনার ফাঁক দিয়ে নিচে ড্রেনের মাঝে ফেলে দেয়। এরপরে সে উঠে এসে জিজ্ঞেস করে তারা লিঙ্কন বুরুসকে চেনে কিনা। লিঙ্কন যেহেতু ভাইস প্রেসিডেন্টের ভাইয়ের খুনি হিসেবে অভিযুক্ত, তাই এখানে সবাই তাকে চিনত। ফার্নান্দো তাকে দূর থেকে লিঙ্কনকে দেখায়। মাইকেল জিজ্ঞেস করে লিঙ্কনের সাথে দেখা করার কোনো উপায় আছে কিনা। ফার্নান্দো জানায় ও সাংঘাতিক আসামি, ওর সাথে দেখা করতে হলে হয় চার্চে যেতে হবে, না হয় পিআইতে কাজে যেতে হবে। পিআই হলো প্রিজন ইন্ডাস্ট্রি। সেখানে কয়েদিদের দিয়ে রং করানো, সেলাই করানো, তোষক বানানো, এসব কাজ করানো হয় আর কি। তো পিআই এর সব কাজের ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল জন অ্যাব্রুজির ওপর। সেই তার পছন্দ মতো কয়েদিদের কাজের জন্য নিয়োগ দিত। মাইকেল জনের কাছে গিয়ে জানায় তার পিআইতে কাজের প্রয়োজন, কিন্তু জন বলে মাইকেলকে দেওয়ার মতো কোনো কাজ তার হাতে নেই। তখন মাইকেল জনকে একটা কাগজের হাঁস দিয়ে বলে তোমার শীঘ্রই আমাকে প্রয়োজন হবে। এই বলে মাইকেল চলে যায়। তারপরে মাইকেল নিজের চেকআপের জন্য জেলের হাসপাতালে যায়। জেলের ডাক্তার হলো সারা ট্যানক্রেডি। ডাক্তার সারা খুব সুন্দরী এবং অত্যন্ত মিষ্টভাষী। মাইকেলকে ইনসুলিন পুশ করার সময়ে তাকে একটুও ঘাবড়াতে না দেখে সারা বলে তুমি ডায়াবেটিসের জন্য নিয়মিত ইনসুলিন না বলেই বোধ হয় ইনজেকশনকে আর ভয় পাও না।
মাইকেল তাকে একটা স্বাভাবিক হাসি দেয়। আসলে মাইকেলের কোনো ডায়াবেটিস নেই। সে ইচ্ছে করে নিজের রেকর্ডসে ডায়াবেটিসের কথা উল্লেখ করেছে, কারণ ডাক্তারের এই রুমটাও তার প্ল্যানের একটা অংশ। কথার ফাঁকে সারা একটু সাইডে গেলে মাইকেল দ্রুত একটা কাগজের হাঁস রুমের পানি নিষ্কাশনের যে ম্যানহোল আছে সেটার ভেতরে ফেলে দেয়। ড্রেনের এই লাইনটা কোন দিকে গিয়েছে সেটা বোঝার জন্যই সে এই কাজটা করে। যাই হোক, সন্ধ্যায় মাইকেল চার্চে যায়। চার্চের প্রার্থনা শেষ হবার পরে মাইকেল আর লিঙ্কন দুই ভাই মুখোমুখি হয়। লিঙ্কন মাইকেলকে দেখে হকচকিয়ে যায় আর জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এলো। মাইকেল আস্তে করে জানায় সে লিঙ্কনকে এখান থেকে বের করে নিয়ে যাবে। লিঙ্কন বলে এটা অসম্ভব। এ সময় গার্ডদের কারণে তারা আর বেশি কথা চালাতে পারে না। পরের দিন জেলের ওয়ার্ডেন পপ মাইকেলকে নিজের অফিসে ডেকে পাঠায়। ওয়ার্ডেন মাইকেলের কাছে একটা সাহায্য চাইছিল। সম্রাট শাহজাহান যে নিজের স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছিল, এটার গল্প পড়ে ওয়ার্ডেনের স্ত্রী শাহজাহানের ফ্যান হয়ে গিয়েছিল। তো ওয়ার্ডেন নিজের স্ত্রীকে খুশি করতে তাদের বিবাহবার্ষিকীতে একটা তাজমহল গিফট করতে চায়। কিন্তু সমস্যা হলো সে যতবারই তাজমহল বানাচ্ছিল সেটা ভেঙে পড়ছিল। আর মাইকেল যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল, এই জন্য সে তাজমহলটা বানাতে মাইকেলের হেল্প চায়। কিন্তু মাইকেল ওয়ার্ডেনকে সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। এতে ওয়ার্ডেন তার উপরে বেশ অসন্তুষ্ট হয়। এদিকে সিক্রেট সার্ভিসের দুজন অফিসার পল এবং ড্যানিয়েল চার্চের ফাদার বিশপ ম্যাকমোরোর কাছে আসে। বিশপ ম্যাকমেরোর প্রেসিডেন্টের সাথে বেশ খাতির ছিল, আর লিঙ্কন বিশপের কাছে নিজের মৃত্যুদণ্ড স্থগিত করে প্রাণ ভিক্ষা চেয়েছে। তাই সিক্রেট সার্ভিসের অফিসারদের সন্দেহ হচ্ছিল বিশপ কলকাঠি নাড়িয়ে লিঙ্কনের কেসটাকে দুর্বল করে দিতে পারে। অথচ তাদের ওপরে ভাইস প্রেসিডেন্টের চাপ আছে। লিঙ্কন যেন কোনোভাবেই কেসটা থেকে বেরিয়ে আসতে না পারে। এই জন্যই তারা বিশপের কাছে এসেছে এটা বলতে যে সে যেন লিঙ্কনের কেসে নাক না গলায়। কিন্তু বিশপ বলে কেউ যদি তার কাছে প্রাণের সংশয় নিয়ে আসে তবে সে তাকে ফিরিয়ে দিতে পারবে না। এতে অফিসারেরা আপসেট হয়ে চলে যায়। এদিকে জনের কাছে বাইরে থেকে তার একজন লোকের ফোন আসে এবং জানায় তাদের কাছে একটা পার্সেল এসেছে। সেখানে চিঠিতে জানানো হয়েছে জনকে ফিবোনাচি নামে যে লোকটা জেলে পাঠিয়েছে সে এখনও বেঁচে আছে, আর তার খোঁজ শুধুমাত্র একজনই জানে। সেই লোকটার নাম জানা যায়নি, তবে সে কাগজের একটা পাখি বা হাঁসের মতো কিছু একটা পাঠিয়েছে। এটা শুনে জন বুঝে যায় পার্সেলটা মাইকেলই পাঠিয়েছে। মাইকেল এ সময় জেলের ফিল্ডের সেই ম্যানহোলের ভেতরে চেক করছিল। সে দেখে হাসপাতালের ডাক্তারের রুমে তার ফেলে দেওয়া কাগজের হাঁসটা তার এখানে ফেলে রাখা বইয়ের কাছে এসে থেমেছে। এটা দেখে সে বুঝতে পারে তার ক্যালকুলেশন একদম ঠিক আছে। এই সময় জন তার দলবল নিয়ে মাইকেলের কাছে যায় এবং জিজ্ঞেস করে ফিবোনাচি কোথায়। মাইকেল বলতে না চাইলে জন লোকজন দিয়ে মাইকেলকে মারধর করে। এই সময় গার্ড দুটো ব্ল্যাঙ্ক ফায়ার করে তাদের থামিয়ে দেয়। এরপরে মাইকেলকে ওয়ার্ডেনের অফিসে পাঠানো হয়। ওয়ার্ডেন তো এমনিতেই তার উপরে রেগেছিল, তাই এই অজুহাতে সে মাইকেলকে 90 দিনের জন্য স্পেশাল শাস্তির ব্যবস্থা করে। তখন মাইকেল বুঝতে পারে সে যদি এখন ওয়ার্ডেনকে তাজমহল বানাতে সাহায্য না করে তাহলে তার প্ল্যান নস্যাৎ হয়ে যাবে। তাই শাস্তি থেকে বাঁচতে সে ওয়ার্ডেনকে হেল্প করতে রাজি হয়ে যায়। যাই হোক, সেদিন রাতে আরেক অঘটন ঘটে যায়। সিক্রেট সার্ভিসের লোকেরা বিশপ ম্যাকমোরোকে মেরে ফেলে। ভেরোনিকা এটা জানতে পারে। এবার তারও মনে হতে থাকে মাইকেল হয়তো ঠিকই বলেছে, লিঙ্কনকে ফাঁসানো হয়েছে। এদিকে মাইকেল ডাক্তার সারার কাছে আবারও ইনসুলিন নিতে যায়। সারা বলে ইনসুলিন নেওয়ার পরে মাইকেলের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মনে হচ্ছে মাইকেলের কোনো ডায়াবেটিস নেই। মাইকেল সারাকে কোনো উত্তর দেয় না। সে বেরিয়ে এসে বেঞ্জামিনের কাছে যায় এবং তাকে টাকা দিয়ে একটা ঔষধ এনে দিতে বলে। এই ওষুধটা ইনসুলিনের পার্শ্ব প্রতিক্রিয়া রুখতে ইউজ করা হয়। এই ওষুধ খেলে সারা আর ধরতে পারবে না তার শরীরে ডায়াবেটিস নেই। যাই হোক, সেদিন রাতে মাইকেলকে একটা লেবার কার্ড দেওয়া হয়, অর্থাৎ জন তাকে পিআই এর কাজের জন্য নিয়োগ দিয়েছে। পরের দিন পিআইতে কাজ শেষ করে মাইকেল লিঙ্কনের সাথে সহজেই দেখা করে। সে লিঙ্কনকে জানায় শুধু এখান থেকে পালানোই না, বরং পালানোর পরে কি করতে হবে সব প্ল্যানই তার করা আছে। সে নিজের শরীরে এঁকে রাখা জেলের ব্লুপ্রিন্টের ট্যাটুও লিঙ্কনকে দেখায়। এবার লিঙ্কন একটু ভরসা পায় মাইকেল হয়তো সত্যি তাকে জেল থেকে বের করে নিয়ে যাবে। যাই হোক, ফ্রি টাইমে মাইকেল ডিবি কুপারের কাছে গিয়ে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে, কারণ এই লোকটাও তার প্ল্যানিং এর একটা অংশ। যদিও ডিবি কুপার কারো কাছে স্বীকার করে না যে সেই বিমানটা হাইজ্যাক করে টাকা নিয়ে পালিয়েছিল, তবে মাইকেল কুপারের সাথে অনেক গল্পই করে ফেলে। কুপার জানায়
বহির্বিশ্বের মতো জেলখানাতেও রেসিজম আছে। এখানে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মাঝে কোনো মিল নেই, তারা একে অপরকে শত্রু বলে বিবেচিত করে। তো কথাবার্তা শেষ করে মাইকেল নিজের সেলে চলে যায়। সেলে বসে মাইকেল শরীরের ট্যাটু ঘেঁটে নোটপ্যাডে একটা অ্যাড্রেস লিখছিল। এ সময় জেলখানায় আচমকা কারারক্ষীরা রেড দেয়, যাতে কোনো কয়েদির কাছে অবৈধ কোনো জিনিস থাকলে তারা নিয়ে যেতে পারে। তো ফার্নান্দো টেবিলের নিচে একটা ছুরি লুকিয়ে রেখেছিল। সে মাইকেলকে পুলিশ আসার আগেই দ্রুত ছুরিটা ফেলে দিতে বলে, কিন্তু ফেলে দেবার আগে ছুরিসহ বেলিক তাকে ধরে ফেলে। এ সময় ওয়ার্ডেন এসে মাইকেলকে সেভ করে। ওয়ার্ডেন ফার্নান্দোর দিকে তাকিয়ে তার এক্সপ্রেশনে বোঝা যায় ছুরিটা তারই, তাই ফার্নান্দোকে ধরে নিয়ে যাওয়া হয়। বেলিক মাইকেলের সেলটা সার্চ করতে চাইলে ওয়ার্ডেন তাকে বারণ করে এবং চলে আসতে বলে। বেলিক চলে যাবার আগে মাইকেলকে সাবধান করে দিয়ে বলে, দিনের বেলায় এখানে ওয়ার্ডেনের পাওয়ার চলে, কিন্তু রাতের বেলায় সেই এখানে রাজত্ব করে, তাই উল্টাপাল্টা কিছু দেখলে সে মাইকেলের খবর করে দেবে। পরিবেশ শান্ত হলে মাইকেল চার্চে গিয়ে লিঙ্কনের সাথে কথা বলে। সে লিঙ্কনকে জানায় জেলের হাসপাতালটাই হলো তাদের পালানোর জন্য সবচেয়ে সেফ জায়গা, আর এই জন্যই ডায়াবেটিসের পেশেন্ট সেজে ইনসুলিন নেওয়ার নাম করে সে প্রতিবার ওখানে গিয়ে পালানোর পথ তৈরি করে ফেলবে। লিঙ্কন মাইকেলকে পরামর্শ দিয়ে বলে, এখানে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ দুটো গ্রুপই ভীষণ ভয়ঙ্কর, সে যেন এদের কোনো ঝামেলার মধ্যে না জড়ায়। তো পরের দিন মাইকেল জেলের ফিল্ডে থাকা বেঞ্চের কাছে যায়, কারণ এই বেঞ্চগুলোতে যে স্ক্রু লাগানো আছে সেটা দিয়ে সে জেলের বিভিন্ন জায়গার নাট বল্টু খুলতে পারবে। তো বেঞ্চে বসে সে একটা কয়েন দিয়ে ঘুরিয়ে খুব সাবধানে স্ক্রুটা খোলার চেষ্টা করছিল। এই সময় সেখানে টিব্যাগ নামের একজন চলে আসে। টিব্যাগই মূলত শ্বেতাঙ্গদের গ্রুপটাকে লিড করে। সে একজন সাইকো টাইপের লোক। সে প্রায় হাফ ডজন ছেলে মেয়েকে কিডন্যাপ করে তাদের ধর্ষণের পরে হত্যা করেছিল, তাই বলা চলে সে একজন সাইকো। তো এই বেঞ্চটা টিব্যাগের জন্যই বরাদ্দ, তাই একজন মাইকেলকে সেখান থেকে উঠে যেতে বলে। তবে টিব্যাগ মাইকেলকে বসতে দিয়ে তাকে অফার দেয় মাইকেল যেন তার গার্লফ্রেন্ড হয়ে যায়, তাহলে সে যে কোনো ঝামেলা থেকে মাইকেলকে প্রোটেকশন দেবে। কিন্তু মাইকেল তার অফার মেনে না নেওয়ায় সে মাইকেলকে বেঞ্চ থেকে তুলে দেয়। ফলে স্ক্রুটা পুরোপুরি বের না করেই মাইকেলকে উঠে যাওয়া লাগে। পরের দিন সুযোগ বুঝে মাইকেল আবারও স্ক্রুটা খোলার চেষ্টা করে এবং সে স্ক্রুটা খুলেও ফেলে, কিন্তু তখনই সেখানে টিব্যাগ চলে আসে এবং স্ক্রুটা তার কাছ থেকে কেড়ে নেয়। যদিও টিব্যাগ তার প্ল্যান বুঝতে পারেনি, সে ভেবেছিল মাইকেল কাউকে মারার জন্য এটা খুলে নিচ্ছিল। এ সময় তাদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু গার্ড এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এদিকে বেলিক মাইকেলের সেলটা ফাঁকা পেয়ে সে সেলটাতে তল্লাশি করা শুরু করে। সে তেমন কিছু খুঁজে না পেলেও হঠাৎ তার নোটপ্যাডের ওপরে চোখ পড়ে। যদিও মাইকেল অ্যাড্রেস লেখা পেজটা ছিঁড়ে ফেলেছিল, তবুও বেলিকের সন্দেহ হয় মাইকেল এটার ওপরে কিছু একটা লিখেছে। তাই সে একটা পেন্সিল দিয়ে সাদা পেপারে ঘষতে শুরু করে এবং সে অ্যাড্রেস লেখাটা ভেসে ওঠে। এরপরে সে অ্যাড্রেসটা কার জানার জন্য উৎসুক হয়ে পড়ে। অন্যদিকে মাইকেল জনের কাছে গিয়ে বলে তাকে একটা হেল্প করতে হবে এবং একজনকে সাহায্য করতে হবে। জন তাকে হেল্পের বিনিময়ে ফিবোনাচি কোথায় আছে তার অ্যাড্রেস দিতে বলে। মাইকেল বলে সে ফিবোনাচির অ্যাড্রেস তখনই দেবে যখন তারা দুজনই জেলের বাইরে থাকবে। মাইকেলের মন গড়া কথা জনের ভালো লাগে না, তাই সে চলে যায়। একটু পরে জনের পার্টনারেরা তার সাথে দেখা করতে আসে। তারা জনকে প্রেশার দিয়ে বলে সামনের মাসে কোর্টের হিয়ারিং আছে, সেখানে যদি ফিবোনাচি সাক্ষী দেয় তাহলে তারা সবাই ফেঁসে যাবে। এই জন্য তারা বলে জন যেন যেভাবেই হোক মাইকেলের কাছ থেকে ফিবোনাচির অ্যাড্রেসটা ম্যানেজ করে। এই সময় মাইকেল আবার চুপি চুপি টিব্যাগের সেলে ঢুকে এবং স্ক্রুটা খুঁজতে শুরু করে, কিন্তু এই সময় টিব্যাগ দলবল নিয়ে ফিরে আসে। মাইকেল নিজেকে বাঁচাতে বলে সে টিব্যাগের দলে জয়েন করতে চায়, এই জন্যই এখানে এসেছে। এটা শুনে টিব্যাগ বলে তারা কৃষ্ণাঙ্গদের উপরে অ্যাটাক করবে, তখন যেন মাইকেল অ্যাক্টিভ থাকে। এই সময় আবার কৃষ্ণাঙ্গরা বিশেষ করে বেঞ্জামিন মাইকেলকে টিব্যাগের সাথে কথা বলতে দেখে ফেলে। তারা ভাবে মাইকেল তাদের সাথে যোগ দিয়েছে, তাই মনে মনে রেগে যায়। এদিকে ভার্নিকের কাছে টিম নামের একজন লয়ার আসে। সেই লিঙ্কনের কেসটা লড়ছিল, তো তার কাছে থাকা খুনের এভিডেন্সটা সে ভ্যারোনিকাকে দিয়ে দেয়। ভ্যারোনিকা এনভেলপটা খুলে দেখে এটা একটা ক্যাসেট। সে ক্যাসেটটা চালু করে দেখে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে লিঙ্কন ভাইস প্রেসিডেন্টের ভাই স্টেটমেন্টকে গুলি করে পালিয়ে যাচ্ছে। এই ফুটেজ দেখার পরে লিঙ্কন যে স্টেটমেন্টকে খুন করেছে এই ব্যাপারে আর কোনো সন্দেহই থাকে না। অন্যদিকে মাইকেল সেলে ফিরছিল, তখন বেঞ্জামিন তাকে ওষুধ দেবার নাম করে সাইডে ডেকে নিয়ে যায়। এরপর দলবল দিয়ে তাকে চেপে ধরে
এবং বলে সে তাকে শ্বেতাঙ্গদের সাথে কথা বলতে দেখে ফেলেছে। সে অনেক বড় ভুল করেছে, তাই বেঞ্জামিন তাকে আর সাহায্য করবে না। এই বলে বেঞ্জামিন মাইকেলের জন্য আনা ওষুধগুলো নিয়ে চলে যায়। অন্যদিকে ভেরোনিকা জেলে এসে লিঙ্কনের সাথে দেখা করে এবং বলে সে ফুটেজে দেখেছে লিঙ্কন কিভাবে খুন করেছে। লিঙ্কন বলে তাকে ফাঁসানো হয়েছে। সে গান নিয়ে স্টেটমেন্টকে মারতে গিয়েছিল ঠিকই, কিন্তু সে আগে থেকেই মৃত ছিল। তাই সে গানের ট্রিগার না চেপেই সেখান থেকে পালিয়ে আসে, আর এই সুযোগেই কেউ তাকে ফাঁসিয়েছে। ভেরোনিকা লিঙ্কনের কথা তেমন বিশ্বাস করে না, তাই উঠে চলে যায়। অন্যদিকে সিক্রেট সার্ভিসের এজেন্ট পল কিলারম্যান এবং ড্যানিয়েল লয়ার টিমকে আটকায় এবং জিজ্ঞেস করে সে এভিডেন্সের কোনো কপি বানিয়েছে কিনা, আর সেটা সে কাকে দিয়েছে। টিম বুঝতে পারে এরা সবসময় সবার উপরে নজর রাখছে, তাই সে সত্যি কথাটা বলে দেয়। সে লিঙ্কনের এক্স ভেরোনিকাকে এভিডেন্সের ক্যাসেটটা দিয়েছে। এদিকে ভেরোনিকা ক্র্যাব সিমন্স নামের একটা ছেলের সাথে দেখা করতে যায়। সে লিঙ্কনের কেসের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী, কিন্তু সিমন্সের মা মিথ্যা করে ভেরোনিকাকে বলে সিমন্স মারা গেছে। এই বলে সে আর সিমন্সের সাথে ভেরোনিকাকে দেখা করতে দেয় না। অন্যদিকে জেলের ভেতরে হঠাৎই কোনো ইস্যু ছাড়াই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের ভেতরে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে একজন কৃষ্ণাঙ্গ টিব্যাগের পার্টনারকে মেরে ফেলে। সেখানে মাইকেলও দাঁড়িয়েছিল। তখন ছেলেটা আহত রক্তাক্ত অবস্থায় মাইকেলের ওপরে ঢলে পড়ে। মাইকেল ছেলেটার কাছ থেকে সেই স্ক্রুটা নিয়ে নেয়। এই অবস্থায় তাদেরকে দেখে টিব্যাগ ভাবে মাইকেলই তার পার্টনারকে খুন করেছে। এই জন্য সে মাইকেলের উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে। এই সময় গার্ডেরা এসে টিয়ার গ্যাস ছেড়ে মারামারি থামিয়ে দেয় এবং ওয়ার্ডেন 48 ঘন্টার জন্য লকডাউন দিয়ে দেয়। অর্থাৎ এই 48 ঘন্টা কেউ খাবার পাবে না, এমনকি সেল থেকে বের হতে পারবে না। ওয়ার্ডেন চলে যাবার পরে মাইকেল স্ক্রুটা মেজের সাথে ঘষতে শুরু করে এবং এটাকে কোনো একটা শেপ দেওয়ার চেষ্টা করে। এদিকে ভেরোনিকার কাছে লেতিশিয়া ব্যারেজ নামের একটা মেয়ের ফোন আসে। এই মেয়েটা সিমন্সের গার্লফ্রেন্ড ছিল। লেতিশিয়া ভেরোনিকাকে একটা পাবলিক প্লেসে আসতে বলে, সেখানে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো দেখা করার পরে লেতিশিয়া জানায় লিঙ্কনকে সত্যি ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। সেদিন রাতে লিঙ্কন কোনো খুন করেনি, আর এই ব্যাপারটা সিমন্স জানত। এই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কথাগুলো বলেই লেতিশিয়া সেখান থেকে দ্রুত চলে যায়, কারণ এজেন্ট পল এবং ড্যানিয়েল সেখানে চলে এসেছিল। পল এবার ভাইস প্রেসিডেন্টকে ফোন দিয়ে জানায় ভেরোনিকা তাদের খুব ডিস্টার্ব করছে। ভাইস প্রেসিডেন্ট নির্দেশ দেয় তাদের পথে যেই আসবে তাকেই যেন সরিয়ে দেওয়া হয়। এদিকে মাইকেল ঘষতে ঘষতে স্ক্রুটার নির্ধারিত শেপ পেয়ে যায়। সে নিজের ট্যাটুর সাথে মিলিয়ে শিওর হয়ে নেয় এবং একটা নাটের ভেতরে ঢুকিয়ে সেটা খোলার চেষ্টা করে, আর দেখা যায় নাটটা সুন্দরভাবে খুলে এসেছে। তো পরের দিন সকালে বেঞ্জামিন মাইকেলকে তার ওষুধগুলো দেয়, কারণ সেদিন গ্যাঞ্জামের পরে সে মাইকেলের উপরে সন্তুষ্ট হয়েছে। তো এরপরে মাইকেল ডাক্তার সারার কাছে ইনসুলিন নিতে যায়। সারা মাইকেলের ব্লাড সুগার টেস্ট করে দেখে মাইকেলের আসলেই ডায়াবেটিস রয়েছে। মাইকেলও নিশ্চিন্ত হয় যে বেঞ্জামিনের আনা ওষুধগুলোতে কাজ হচ্ছে। ইনসুলিন নিয়ে বের হতেই জনের লোকেরা মাইকেলকে সাইডে ধরে নিয়ে যায় এবং তাকে সবাই মিলে চেপে ধরে। এরপর তার পায়ের একটা আঙ্গুলে কাঁচি ধরে তাকে ফিবোনাচির অ্যাড্রেস বলার জন্য জোর করা হয়, কিন্তু মাইকেল তবুও অ্যাড্রেসটা না বলাতে জনের নির্দেশে মাইকেলের পায়ের আঙ্গুলটা কেটে দেওয়া হয়। মাইকেল যন্ত্রণায় ছটপট করতে শুরু করে। এ সময় ক্যাপ্টেন বেলিক গার্ডদের নিয়ে চলে আসে এবং মাইকেলকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সারা আঙ্গুলের অবস্থা দেখে মাইকেলকে কি হয়েছে জিজ্ঞেস করে, কিন্তু মাইকেল তাকে কিছুই বলে না। সারা বাইরে এসে বেলিককে এটার ইনভেস্টিগেশন করতে বলে, কিন্তু বেলিক জানায় এসবের দরকার নেই। মাইকেলের ঘরের মেঝেতে গাছ কাটার কাঁচি রাখা ছিল। অসাবধানতাবশত ওর পা কাঁচির ওপরে পড়ে আঙ্গুল কেটে গেছে। এই বলে বেলিক কেসটা ধামাচাপা দিয়ে দেয়। পরের দিন লিঙ্কন মাইকেলের এই অবস্থা দেখে রেগে আগুন হয়ে যায় আর বলে সে জনেরও একই অবস্থা করবে। মাইকেল জানায় জনকে তারা কিছুই করবে না, কারণ এখান থেকে পালাতে হলে জনকে প্রয়োজন। জন টপ ফ্লাইট চার্টারের মালিক। এই এলাকা থেকে স্বল্প দূরত্বের রুটগুলোতে যতগুলো প্লেন চলে সব জনের কোম্পানির আন্ডারে, তাই এখান থেকে পালাতে জনের হেল্প লাগবেই। লিঙ্কন বলে জনকে বিশ্বাস করা উচিত হবে না। মাইকেল জানায় জনকে ভরসা করা ছাড়া তাদের আর কোনো অপশনও নেই। তবে পালানোর জন্য মাইকেলের আরও একজনকে প্রয়োজন, আর সেটা হলো তার সেলমেট ফার্নান্দো। কিন্তু ফার্নান্দোকে বিশ্বাস করা যায় কি না এই জন্য মাইকেল তার একটা টেস্ট নেওয়ার কথা ভাবে। এদিকে ফার্নান্দো জেলের ল্যান্ডলাইন থেকে অনেকবার তার গার্লফ্রেন্ড মারিক্রুজের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাই সে এবার মারিক্রুজের বাড়ির নম্বরে ফোন করে এবং ফোনটা মারিক্রুজের মা ধরে।
মহিলা ফার্নান্দোকে জানায় সে যেন তার মেয়েকে আর বিরক্ত না করে। সে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে খুব খুশি আছে। ফার্নান্দো এবার খুব আপসেট হয়ে যায়। মাইকেল ফার্নান্দোর এই দুর্বলতার কথা জানতো, তাই সে এবার তাকে টেস্ট নেওয়ার প্ল্যান করে ফেলে। অন্যদিকে টি ব্যাগ একজনের কাছ থেকে একটা ধারালো ছুরি নেয়। সে এটা দিয়ে মাইকেলের ওপরে প্রতিশোধ নেবে। যাই হোক, পরের দিন কাজের সময় মাইকেল ইচ্ছাকৃতভাবে ফার্নান্দোর সামনেই একটা মোবাইল লুকিয়ে রাখে। এটা দেখে ফার্নান্দো আটকে ওঠে, কারণ জেলে মোবাইল রাখলে তার শাস্তি অটোমেটিক 2 বছর বেড়ে যায়। মাইকেল ফার্নান্দোকে জোর গলায় বলে সে যেন কাউকে এই মোবাইলের ব্যাপারে না জানায়। এদিকে ভেরোনিকা লেতিশিয়ার সাথে দেখা করতে যায় এবং দেখে লেতিশিয়া পালানোর প্রস্তুতি নিচ্ছে। ভেরোনিকা তাকে রিকোয়েস্ট করে সে যেন তার অফিসে এসে জবানবন্দি দেয়। বিনিময়ে সে নিজেই লেতিশিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে। লেতিশিয়া এতে রাজি হয়ে যায়। অন্যদিকে মাইকেলের পরে লিঙ্কন এবার সেকেন্ড চালটা দেয়। সে বেলিককে বলে দেয় ফার্নান্দোর কাছে একটা মোবাইল আছে, পারলে সে যেন উদ্ধার করে দেখায়। অন্যদিকে জনের সাথে তার পার্টনার ফিলি জনের 2 বাচ্চা সহ দেখা করতে আসে। ফিলি জনকে থ্রেট দিয়ে যায় আগামী মাসে ফিবোনাচির জবানবন্দি আছে, তাই এর আগেই যদি জন তার ঠিকানা বের করতে না পারে তাহলে ফিলি তার বাচ্চাদের সাথে উল্টাপাল্টা কিছু করে দেবে। জন এবার খুবই টেনশনে পড়ে যায়। এদিকে বেলিক সোজা ফার্নান্দোর কাছে চলে যায় এবং তাকে মোবাইলের কথা জিজ্ঞেস করে। ফার্নান্দো বলতে না চাইলে বেলিক তাকে জানায় ফার্নান্দো যে এতদিন গার্লফ্রেন্ডের সাথে পার্সোনালি সময় কাটানোর বিশেষ সুবিধা পেত, সেই সুবিধা তাকে আর দেওয়া হবে না। এত বড় অপরচুনিটি হাতছাড়া হয়ে যাবার পরেও ফার্নান্দো একদমই মুখ খুলে না। এতে লিঙ্কন আর মাইকেল দুজনেই সন্তুষ্ট হয়। ফার্নান্দো এসে মাইকেলকে বলে মাইকেল যেন মোবাইলটা ফার্নান্দোকে ইচ্ছে মতো ইউজ করতে দেয়। মাইকেল বলে সেটা সম্ভব না। সে মোবাইলটা ফার্নান্দোর হাতে দিলে সে দেখে এটা কোনো মোবাইলই না, এটা জাস্ট একটা সাবানের উপরে রং করে সেটাকে মোবাইলের শেপ দেওয়া হয়েছে। ফার্নান্দো এবার বেশ রেগে যায়। মাইকেলের জন্য সে গার্লফ্রেন্ডের সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করেছে। মাইকেল জানায় সে ফার্নান্দোকে সরাসরি তার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছে দিতে পারে। মাইকেল তাকে জেল পালানোর প্ল্যানের কথা জানিয়ে দেয়, আর এই জন্য সেলের ভেতরে রাস্তা বানাতে হবে। সেই কাজে ফার্নান্দোর হেল্প লাগবে সেটাও বলে। ফার্নান্দোর আর মাত্র 16 মাস সাজার মেয়াদ ছিল, তাই সে এই সময়ে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত মোটেও মেনে নিতে চাইছিল না। সে মাইকেলকে সাবধান করে দিয়ে বলে সে যদি সেলের ভেতরে ঘোরাঘুরি করে তাহলে ফার্নান্দো সেটা গার্ডদের জানিয়ে দেবে। এই বলে সে চলে যায়। এদিকে লেতিশিয়া ভেরোনিকার অফিসে স্বীকারোক্তি দিতে চায়। লেতিশিয়া জানায় তার বয়ফ্রেন্ড সিমন্স লিঙ্কনের কাছে কিছু টাকা পেত। লিঙ্কন তাকে টাকাগুলো দিচ্ছিল না, কিন্তু হঠাৎ একদিন দুজন লোক এসে লিঙ্কনের হয়ে তার ধারগুলো শোধ করে দেয়। লেতিশিয়ার আড়াল থেকে লোকগুলোকে দেখে কোনো সরকারি কর্মকর্তা বলে মনে হয়েছিল। এরা মোটেও কোনো সাধারণ লোক ছিল না। বলা বাহুল্য এই লোক দুজনে আসলে সিক্রেট সার্ভিসের এজেন্ট পল আর ড্যানিয়েল ছিল। যাই হোক, লেতিশিয়া তাদের নাম জানতো না, শুধু এইটুকু বলে ডিপ্রেসড হয়ে যায়। এই জন্য একটা সিগারেট বিরতি নিতে পাশের রুমে চলে যায়। একটু পরে ভেরোনিকার সামনে পল এসে হাজির হয়। পলকে দেখে ভেরোনিকা খুব অবাক হয়। পল ভেরোনিকাকে বলে তার কাছে নাকি লিঙ্কনের খুনের একটা ভিডিও ফুটেজ আছে, সে এটার ব্যাপারে ইনভেস্টিগেশনে এসেছে। ভেরোনিকা বলে লয়ার হিসেবে এই ধরনের প্রমাণ রাখার অধিকার তার আছে। তো পল তাকে বলে তার যদি লিঙ্কনকে নির্দোষ প্রমাণিত করতে কোনো হেল্প লাগে তবে সে হেল্প করবে। ভেরোনিকা বুঝতে পারে এটা একটা ট্র্যাপ, তাই সে পলের ট্র্যাপে পা দেয় না। পল চলে যাবার পরে ভেরোনিকা সন্দেহ হয়, তাই সে ছুটে এসে পাশের ঘরে চলে যায় এবং দেখে লেতিশিয়া সেখানে নেই। এবার ভেরোনিকা বাইরে দৌড়ে এসে দেখে লেতিশিয়াকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এটা দেখে ভেরোনিকা বুঝতে পারে সবাই লিঙ্কনকে ফাঁসাতে উঠে পড়ে লেগেছে। যাই হোক, এদিকে আরেক কাণ্ড ঘটে যায়। ফার্নান্দো কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য সেলে ট্রান্সফার নিয়ে নেয়। মাইকেল তাকে এরকম না করতে রিকোয়েস্ট করে, কিন্তু ফার্নান্দো জানায় তার ছাড়া পেতে আর মাত্র 16 মাস বাকি আছে। সে ছাড়া পেয়ে গার্লফ্রেন্ডের সাথে নতুন জীবন শুরু করতে চায়। সে মাইকেলের প্ল্যানে সামিল হয়ে লাইফটা বরবাদ করতে পারবে না। তো মাইকেলের আর কি করার, সে আপসেট হয়ে খাবার খেতে ক্যান্টিনে যায়। সেখানে টি-ব্যাগ তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ জন তাকে আটকায় আর বলে তাদের দুজনেরই শত্রু একজন, তাই তারা এক হয়ে মাইকেলকে মারবে। তো জন দলবল নিয়ে মাইকেলকে ধরে একটা বদ্ধ রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে আরেক অদ্ভুত ঘটনা ঘটে। জন উল্টো টি-ব্যাগকেই মারতে শুরু করে। এরপরে দলের বাকিদের হাতে টি-ব্যাগকে তুলে দিয়ে মাইকেলের সাথে সে একটা ডিল করে। সে মাইকেলকে হেল্প করবে, বিনিময়ে মাইকেল তাকে ফিবোনাচির অ্যাড্রেস বলে দেবে। মাইকেল জানায় সে জেল থেকে পালাবে, তাই জেলের বাইরে তার একটা হেলিকপ্টার লাগবে
জন যেন তাকে সেই ব্যবস্থা করে দেয়। জন মাইকেলের ডিলে রাজি হয়ে যায়। সেলে ফেরার পরে মাইকেল স্ক্রুটা দিয়ে সেলের দেয়ালের টাইলস খোলার চেষ্টা করছিল। তখন বেলিক মাইকেলের নতুন সেলমেটকে নিয়ে চলে আসে। তাই মাইকেল দ্রুত বেসিন দিয়ে জায়গাটা আড়াল করে দেয়। এখানে বেসিন লাগানো আছে বলেই মাইকেলের জন্য জায়গাটা আড়াল করা সহজ হচ্ছিল। মাইকেলের নতুন সেলমেটের নাম হেইওয়ার। তাকে পাগলের ওয়ার্ড থেকে নিয়ে আসা হয়েছে। রাতে হেইওয়ার ঘুমিয়ে পড়েছে ভেবে মাইকেল আবারও স্ক্রু দিয়ে টাইলস খোলার চেষ্টা করে, কিন্তু তখনই দেখে হেইওয়ার বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হেইওয়ার জানায় তার নিউরো অ্যানাটমিক লিজন রোগ আছে, যার কারণে কখনোই সে চোখ বন্ধ করতে পারে না, ফলে তার কখনো ঘুমও হয় না। মাইকেল এবার হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে একে ডিল করা তার জন্য আরও কঠিন হয়ে যাবে। এদিকে পল আর ড্যানিয়েল লেতিশিয়াকে একটা জঙ্গলে নিয়ে আসে। লেতিশিয়া প্রাণ ভয়ে পালানোর সর্বশেষ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে নৃশংসভাবে মেরে ফেলে। যাই হোক, হেইওয়ারের জন্য এমনিতেই মাইকেলের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। তার উপর আবার হেইওয়ার মাইকেলের শরীরের ট্যাটুর প্রতি খুবই কৌতূহলী হয়ে ওঠে। সে বুঝতে পারছিল এগুলো কোনো সাধারণ ট্যাটু না। মাইকেল এই জন্য যথাসম্ভব হেইওয়ারের থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছিল, কিন্তু হেইওয়ারের সাথে সেল শেয়ার করে থাকলে সে অবশ্যই এই ট্যাটুর রহস্য বুঝে যাবে। এই জন্য ওয়ার্ডেনের তাজমহল বানানোর সময়ে মাইকেল ওয়ার্ডেনকে রিকোয়েস্ট করে, হেইওয়ার একজন পাগল, তাই তার সাথে থাকাটা নিরাপদ না। হেইওয়ারকে যেন অন্য কোনো সেলে ট্রান্সফার করা হয়। কিন্তু ওয়ার্ডেন জানায় এখানে যতক্ষণ না প্রাণের ঝুঁকি অথবা সেক্সুয়ালি হ্যারাজের রিস্ক প্রমাণিত না হয় ততক্ষণ কয়েদি ট্রান্সফারের আবেদন গ্রহণ করা হয় না। তাছাড়া আরেকটা সমস্যা হলো কয়েদিরা কে কোন সেলে থাকবে সেটা শুধুমাত্র ক্যাপ্টেন বেলিকই নিয়ন্ত্রণ করে, তাই ওয়ার্ডেন মাইকেলকে কোনো হেল্প করতে পারবে না। এটা শুনে মাইকেলও স্পষ্ট বলে দেয় তার যদি প্রাণের ঝুঁকি না কাটে তাহলে সেও ওয়ার্ডেনকে আর হেল্প করবে না। ওয়ার্ডেন এবার বেকায়দায় পড়ে যায়, তাই সে বেলিককে ডেকে বলে সে যেন মাইকেলের রুম থেকে হেইওয়ারকে সরিয়ে দেয়, কিন্তু বেলিক সেটা করতে চায় না। তখন ওয়ার্ডেন তাকে টিপ দিয়ে বলে সে অবসরে যাবার পরে নতুন ওয়ার্ডেনের জন্য বেলিকের নাম রেফার করবে। এটা শুনে বেলিক ওয়ার্ডেনের কথায় রাজি হয়ে যায়। এদিকে ফার্নান্দো অনেক চেষ্টা করেও তার গার্লফ্রেন্ড মারিকুজের সাথে যোগাযোগ করতে পারছিল না। এর মধ্যে আবার মারিকুজের নতুন বয়ফ্রেন্ড তার সাথে জেলে দেখা করতে আসে এবং তাকে মারিকুজের জীবন থেকে সরে যেতে বলে। এটা শুনে ফার্নান্দো খুবই ক্ষেপে যায়। অন্যদিকে মাইকেল একজনকে ঘুষ দিয়ে কেমিক্যাল রাখার রুমে ঢুকে পড়ে। এরপরে একটা কেমিক্যালের বোতল চুরি করে নেয়। এরপরে সেলে ফিরে এসে সে একটা পেস্টের টিউব খালি করে ফেলে এবং সেটার ভেতরে কেমিক্যালটা ঢুকিয়ে রাখে। রাতে মাইকেল যখন ঘুমাচ্ছিল তখন হেইওয়ার মাইকেলের জামা ছিঁড়ে তার ট্যাটু দেখছিল। জামা ছেঁড়ার আওয়াজে মাইকেল জেগে ওঠে এবং হেইওয়ারকে সরিয়ে দেয়। হেইওয়ার চিন্তিত হয়ে বলে এটা কোনো জায়গার নকশা, কেউ কোনো জায়গার নকশা কেন নিজের শরীরে এঁকে রাখবে। মাইকেল বুঝে যায় দ্রুত হেইওয়ারের ব্যবস্থা না নিলে সে সব জেনে যাবে। এদিকে ভেরোনিকা প্রজেক্ট জাস্টিসে লিঙ্কনের জন্য আপিল করতে যায়, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকায় তার আপিল নেওয়া হয় না। ভেরোনিকা লিঙ্কনকে নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই সুযোগে পল ভেরোনিকার বাড়িতে ঢোকে এবং তার বাড়ি থেকে একটা ফটো উদ্ধার করে। এই ফটোতে লিঙ্কন ভেরোনিকার পাশাপাশি মাইকেলের ফটোও ছিল। এই ফটো থেকে তারা এবার এটাও জেনে যায় মাইকেল লিঙ্কনের ভাই। তো ভেরোনিকার বাড়ি সার্চ করা হয়েছে, সে এটা বুঝতেই পারেনি। পরের দিন সে লিঙ্কনের কেসের ইনভেস্টিগেশন অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে যায়, কিন্তু অফিসার তাকে কোনো হেল্প করে না। অফিসার চলে গেলে ভেরোনিকার সাথে নিক নামের একজন দেখা করে। সে প্রজেক্ট জাস্টিসেরই একজন স্টাফ। সে ভেরোনিকার সাথে লিঙ্কনের কেসটা খতিয়ে দেখতে চায়, কারণ তারও সন্দেহ হচ্ছিল লিঙ্কনকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে মাইকেলকে সব জায়গায় হেইওয়ার ফলো করছিল। মাইকেল সেটা বুঝতে পেরেও তাকে গুরুত্ব দিচ্ছিল না। মাইকেল জনের সহায়তায় আরেকটা কেমিক্যাল জোগাড় করে। এটা মূলত দেওয়ালের শ্যালোটালা পরিষ্কার করতে কাজে লাগে। এটা অ্যাসিড ধরনের কিছু হবে। তো মাইকেল এরপরে সেলে ফিরে গিয়ে কেমিক্যালটা আরেকটা পেস্টের টিউবে ভরে রাখে। এই দুটো কেমিক্যাল যদি এক জায়গায় করা হয় তাহলে সেগুলো লোহাকেও গলিয়ে দিতে পারে। সে এটাকে কিউট পয়জন নাম দেয়। তো পরের দিন সকালে মাইকেল জেলের ফিল্ডে আসলে ফার্নান্দো তার কাছে আসে এবং বলে সেও মাইকেলের সাথে জেল থেকে পালাতে চায়, আর এই জন্য মাইকেল তাকে যা বলবে সে তাই করতে রাজি আছে। প্রয়োজনে মাটি খুঁড়তে খুঁড়তে সে বাংলাদেশের আয়নাঘরও বের করে ফেলবে। তবুও তার জেল থেকে বেরোনো জরুরি, না হলে তার গার্লফ্রেন্ড হাতছাড়া হয়ে যাবে। মাইকেল বলে অলরেডি তার সেলে একজন উবাইদুল কাদের এসে জুটেছে। ফার্নান্দোর ব্যাক আসতে হলে আগে তাকে তাড়াতে হবে। তো সেলে ফিরে গিয়ে মাইকেল নিজেই নিজের মাথায় আঘাত করে। এরপরে গার্ডদের ডেকে বলে হেইওয়ার তাকে আঘাত করেছে। মাইকেলের লাইফ রিস্ক আছে দেখে গার্ডেরা হেইওয়ারকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়।
আর বেলিকের সহায়তায় ফার্নান্দো আবারও মাইকেলের সেলে ফিরে আসে। পরের দিন মাইকেল জেলের হাসপাতালে যায় এবং সুযোগ বুঝে হাসপাতালের পানি নিষ্কাশনের ম্যানহোলে পেস্টের যে টিউব দুটোতে কেমিক্যাল ভরেছিল সেগুলো ঢেলে দেয়। এরপরে স্বাভাবিকভাবেই সারার সামনে আসে। সারা বারবার মাইকেলের এরকম আঘাত দেখে বেশ আপসেট হয়। সে মাইকেলকে পছন্দ করে ফেলেছিল, এই জন্য মাইকেলকে নিয়ে সে বিচলিতও ছিল। এদিকে ভেরোনিকা আর নিক লিঙ্কনের সাথে দেখা করে এবং তার কেস নিয়ে বিস্তারিত আলোচনা করে। তাকে জিজ্ঞেস করা হয় খুনের পিস্তলে তার হাতের ছাপ কিভাবে এলো। লিঙ্কন জানায় সে স্টেটমেন্টকে খুন করতে চাইছিল, তাই বউ নামের একজনের কাছ থেকে সে পিস্তল কেনে। পিস্তল কেনার সময়ে বউ তাকে অনেকগুলো পিস্তল দেখায়, সেগুলো চেক করানোর মাধ্যমেই তার হাতের ছাপ নিয়ে নেওয়া হয়েছে। লিঙ্কনের সাথে কথা বলে বের হওয়ার পরে নিক ভেরোনিকাকে বলে লিঙ্কন যদি সত্যি বলে থাকে তাহলে ফুটেজে লিঙ্কনকে যে গুলি চালাতে দেখা গিয়েছে সেই দৃশ্যটাও ফেক, এই জন্য তাদের আরেকবার ফুটেজটা দেখা উচিত। অন্যদিকে মাইকেল আর ফার্নান্দো তাদের কাজ শুরু করে দেয়। ফার্নান্দো খেয়াল রাখছিল কেউ আসছে কিনা, আর মাইকেল দেয়ালের টাইলস খোলার চেষ্টা করছিল। তো খোলা যখন শেষের দিকে তখন সে ফার্নান্দোকে শব্দ করতে বলে যাতে তার টাইলস ভাঙার আওয়াজ কেউ শুনতে না পায়। তো ফার্নান্দো এবার গান গাইতে শুরু করে। মাঝরাতে ঘুমের সময়ে গানের আওয়াজে আশেপাশের কয়েদিরা রেগে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর এই সুযোগে মাইকেল টাইলস এবং দেয়ালের ওই অংশটা ভেঙে ফেলে, ফলে সে বের হবার জন্য একটা সুন্দর পথ পেয়ে যায়। কিন্তু এই সময়ে নতুন এক সমস্যা তার জন্য অপেক্ষা করছিল। মাইকেল আর লিঙ্কন দুই ভাই একই জেলে আছে। ব্যাপারটা সিক্রেট সার্ভিস এজেন্টদের সন্দেহজনক লাগছিল, তাই পল আর ড্যানিয়েল মাইকেলকে এই জেল থেকে ট্রান্সফার করে অন্য জেলে পাঠানোর ব্যবস্থা করে ফেলে। তবে ওয়ার্ডেন তার ট্রান্সফার রুখে দেয়, তাই পল আর ড্যানিয়েল এবার ওয়ার্ডেনের সাথে দেখা করে। ওয়ার্ডেন মাইকেলের ট্রান্সফার করতে রাজি না হলে পল তাকে একটা ফটো দেখিয়ে ব্ল্যাকমেল করে। ওয়ার্ডেনের একটা অবৈধ সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের জেরে তার একটা ছেলেও হয়েছিল। ছেলেটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। পল আসলে ওয়ার্ডেনের অবৈধ ছেলের অ্যাক্সিডেন্টের ফটোটাই তাকে দেখায় আর হুমকি দেয় সে যদি তাদের কথা না শোনে তবে তারা ওয়ার্ডেনের স্ত্রীকে এই সত্যিটা বলে দেবে। ওয়ার্ডেনও এবার বেশ ঘাবড়ে যায়। ওয়ার্ডেন মাইকেলের সেলে এসে তার ট্রান্সফারের ব্যাপারটা জানায়। মাইকেল জানায় সে এখানেই থাকতে চায়। ওয়ার্ডেন তাকে জিজ্ঞেস করে এখানে সে কেন থাকতে চায়। মাইকেল জানায় তার ভাই লিঙ্কনকে 3 সপ্তাহ পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই 3 সপ্তাহ সে ভাইয়ের কাছাকাছি থাকতে চায়। সে ওয়ার্ডেনের কাছে নিজেকে ইমোশনাল দেখানোর চেষ্টা করে, কিন্তু ওয়ার্ডেন বলে সেও নিরুপায়, তার কিছুই করার নেই। আগামীকাল মাইকেলকে এখান থেকে চলে যাবার প্রস্তুতি নিতে বলে ওয়ার্ডেন চলে যায়, কিন্তু এখান থেকে চলে গেলে মাইকেলের প্ল্যান বরবাদ হয়ে যাবে। তাই সে ডিবি কুপারের কাছে গিয়ে জানতে চায় ট্রান্সফার আটকানোর কোনো উপায় আছে কিনা। ডিবি কুপার অনেকদিন ধরে এই জেলে আছে, তাকে অনেকবার ট্রান্সফারের চেষ্টা করলেও আজ পর্যন্ত তাকে কেউ ট্রান্সফার করাতে পারেনি। তো ডিবি কুপার মাইকেলকে বলে সেজন্য একটা অ্যাপ্লিকেশন জমা দেয়। অ্যাপ্লিকেশনে সে নিজের কোনো একটা সমস্যার কথা উল্লেখ করবে, যেমন এখান থেকে চলে গেলে তার অ্যালার্জি হতে পারে, সে অসুস্থ হয়ে যেতে পারে, তার ধর্মানুভূতিতে আঘাত লাগতে পারে, এরকম কোনো একটা কারণ সে উল্লেখ করবে। এতে তার অ্যাপ্লিকেশনটা যাচাই বাছাই করে দেখা হবে, আর যতদিনে সেটা যাচাই বাছাই করা হবে ততদিন সে এখানে থাকার সুযোগ পেয়ে যাবে। তো মাইকেল ডিবি কুপারের সাজেশন মতো ওয়ার্ডেনের কাছে অ্যালার্জিজনিত সমস্যা দেখিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দেয়। এরপর সে রাতে আবারও দেয়ালের সুড়ঙ্গ দিয়ে বের হয় এবং জেলের আরেক সাইডে পৌঁছে যায়। মাইকেল তার গায়ের ট্যাটু ফলো করে বুঝতে পারে এই পথ দিয়ে সে ছাদ পর্যন্ত পৌঁছাতে পারবে। তো ফিরে আসার সময়ে সে একটু বেকায়দায় পড়ে যায়। একজন গার্ড সেখানে সিগারেট খেতে চলে আসে। সে প্রায় ধরা পড়েই যাচ্ছিল, তবুও ভাগ্যক্রমে এই যাত্রায় বেঁচে যায়। পরের দিন মাইকেল জনকে বলেছিল সে যেন একজন গার্ডের কাছ থেকে ওয়ার্ডেনের অফিসের চাবি ম্যানেজ করে। তো জন তার লোক দিয়ে গার্ডদের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়, আর এই সুযোগে সে গার্ডের কোমরের চাবির ছাপ একটা সাবানে নিয়ে নেয়। রাতে সে তার সেলমেটকে নিয়ে ব্রাশ গলিয়ে সাবানের ছাপের মাপে একটা চাবি বানিয়ে ফেলে। এদিকে ভেরোনিকা আর নিক খুনের সময়ে লিঙ্কনের যে ফুটেজ ধারণ করা হয়েছিল সেই ফুটেজটা একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে যায়। টেকনিশিয়ান ভালোভাবে খেয়াল করে জানায় এই ফুটেজটা নকল, এটাকে এডিট করা হয়েছে। সে অ্যানালাইসিস করে দেখায় ফুটেজের একটা অংশে ফ্লোরে পায়ের ছাপ নেই, আবার অন্য অংশে পায়ের ছাপ দেখা যাচ্ছে। এছাড়াও লিঙ্কনের রিভলভার দিয়ে শুট করার সময়ে যে আওয়াজ শোনা যাচ্ছে সেটাও রেকর্ড করে বসানো। পার্কিং লটের চারিদিকে যেহেতু দেয়াল, তাই যে কোনো আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, তাই আওয়াজগুলোও কয়েকবার শোনা যায়। কিন্তু এখানে আওয়াজটা শুনে মনে হচ্ছে খোলা কোনো জায়গায় গুলি চালানোর আওয়াজ রেকর্ড করে এনে এই ফুটেজে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এবার ভেরোনিকা আর নিক একটা লিড পেয়ে যায়। টেকনিশিয়ানও জানায়
প্রয়োজন হলে সে কোর্টে সাক্ষী দিতেও রাজি আছে। যাই হোক, মাইকেল রাতে ওয়ার্ডেনের অফিসে গিয়ে তাজমহল বানানোর কাজে লেগে পড়ে। ওয়ার্ডেন তাকে কাজ করতে দিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে দেখে পল আর ড্যানিয়েল বসে আছে। এবার বাড়িতে এসে তারা ওয়ার্ডেনকে থ্রেট দিয়ে যায়, যদি সে মাইকেলের অ্যাপ্লিকেশন সরিয়ে না ফেলে তাহলে তার স্ত্রীকে তার অবৈধ সন্তানের ব্যাপারে জানিয়ে দেবে। তাই বাধ্য হয়ে ওয়ার্ডেন মাইকেলের অ্যাপ্লিকেশনটা ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে মাইকেল ওয়ার্ডেনের অফিসে বসে অপেক্ষা করছিল। তখন অফিসের পাশ দিয়ে যাবার সময়ে জন নকল চাবিটা দিয়ে দরজা খুলে দেয়। এতে মাইকেল সহজেই বেরিয়ে আসে এবং নিজের সেলে চলে যায়। এরপরে আবারও পালানোর পথ খোঁজার কাজে লেগে পড়ে। অন্যদিকে ভেরোনিকা আর নিক লিঙ্কনের কেসের ফাইল খুঁজতে গিয়ে দেখে রেকর্ডস রুমের সব ফাইল পানিতে নষ্ট হয়ে গেছে। তারা সুপারভাইজারের কাছে জানতে পারে গতরাতে এখানকার পানির পাইপ ফেটে রুমটা প্লাবিত হয়ে গিয়েছিল, আর এই জন্য সব ফাইল নষ্ট হয়ে গেছে। এদিকে মাইকেল এবার পথ খুঁজে সোজা ছাদে উঠে পড়ে, কিন্তু সমস্যা হয়ে যায়। এই সময় বেলিক জেলের কয়েদি গণনা করছিল। সে মাইকেলের সেলে গিয়ে দেখে সে নেই। বেলিক সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে দেয়। পুরো জেলে তোলপাড় শুরু হয়ে যায় এবং গার্ডেরা মাইকেলকে খুঁজতে শুরু করে। ওয়ার্ডেনের অফিসের বাইরে একজন গার্ড পাহারা দিচ্ছিল। সে ওয়াকিটকিতে বেলিককে জানায় মাইকেল ওয়ার্ডেনের অফিসের ভেতরে আছে। তবে গার্ড চেক করতে গিয়ে দেখে মাইকেল সেখানে নেই। এতে সবাই ধরে নেয় মাইকেল পালিয়েছে। মুহূর্তে পুলিশ চারিদিক থেকে জেলটা ঘিরে ফেলে। এরকমটা হবে মাইকেল ধারণাও করেনি। সে বেশ বেকায়দায় পড়ে যায়। তবে সে সঠিক সময়ে তার এই সিক্রেট পথ দিয়ে আবারও ওয়ার্ডেনের অফিসে চলে আসে। খবর পেয়ে ওয়ার্ডেনও ততক্ষণে অফিসে চলে আসে। ওয়ার্ডেন বেলিককে নিয়ে অফিস রুমে ঢুকে দেখে মাইকেল মনোযোগ দিয়ে তাজমহল বানাচ্ছে। কিন্তু বেলিক সন্দেহ প্রকাশ করে মাইকেল যদি এখানেই থেকে থাকে তাহলে গার্ড তাকে দেখতে পেল না কেন। মাইকেল জানায় সে টেবিলের অন্য পাশে ছিল, তাই গার্ড তাকে দেখতে পায়নি। ওয়ার্ডেনের সেক্রেটারি আর গার্ড জানায় সামনের পথ দিয়ে তারা মাইকেলকে বের হতে দেখেনি। তাই গার্ড বলে হয়তো মাইকেল এখানেই ছিল, সে ভালো করে খেয়াল করেনি। কিন্তু বেলিক কিছুতেই ব্যাপারটা মানতে পারছিল না। তাছাড়া রেজিস্টারে উঠে গেছে মাইকেল মিসিং। তবে ওয়ার্ডেন তাকে শান্ত করে বলে রেজিস্টারে ভুল হয়েছে এটা দেখিয়ে সে যেন ব্যাপারটা সংশোধন করে দেয়। এসব নিয়ে এত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, কারণ আগামীকাল মাইকেলকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। মাইকেল ওয়ার্ডেনকে রিকোয়েস্ট করে আরও কিছুদিন সময় চায়, কিন্তু ওয়ার্ডেন তাকে একদমই পাত্তা দেয় না। এদিকে ভেরোনিকা আর নিক বাড়ি ফিরে দেখে বাড়ির জিনিসপত্র ওলটপালট। সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো পার্কিং লটের খুনের সময় সে ফুটেজের ডিস্কটা গায়েব। ভেরোনিকা সর্বশেষ প্রমাণটাও হারিয়ে চিল্লাপাল্লা শুরু করে দেয়। লিঙ্কনকে বাঁচানোর শেষ সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। যাই হোক, পরের দিন মাইকেলকে ট্রান্সফার করার জন্য সেল থেকে বের করে আনা হয়। ডাক্তার সারা হাসপাতালে জানালা দিয়ে আহত চোখে মাইকেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জন মাইকেলকে চলে যেতে দেখে ক্ষোভে ফেটে পড়ে। যাবার সময় ওয়ার্কিং ফিল্ডে মাইকেল লিঙ্কনকে দেখতে পেয়ে ক্ষমা চেয়ে বলে ভাই, আমাকে ক্ষমা করে দিও, আমি কথা রাখতে পারলাম না। এরপরে মাইকেলকে ধাক্কাতে ধাক্কাতে জেলের শেষ গেটের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আর গেটের বাইরে পল এবং ড্যানিয়েল গাড়িতে বসে হাসতে থাকে। তবে কি ষড়যন্ত্রকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হলো? মাইকেলের এত পরিশ্রম, এত প্ল্যানিং সব কি বৃথা গেল? মাইকেল এবার লিঙ্কনকে বাঁচানোর জন্য কোন পথ বেছে নেবে জানতে হলে অনুগ্রহ করে অপেক্ষা করুন এই সিরিজের সেকেন্ড পার্টের জন্য। আপনাদের আগ্রহ এবং সমর্থন পেলে আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব, তাই সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।